আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য কেমিস্ট্রির নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায়, পর্যায় সারণী। তো এখানে কয়েকটা এমসিকিউ একদম তোমাদের প্রথম দিকেই আছে। পর্যায় সারণী ইতিহাস বা পটভূমি এই নামে হয়তোবা তোমরা পড়ছো। তো এগুলা থেকে অনেক এমসিকিউ আসে, এগুলা জানাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফার্স্টে আসো যে পর্যায় সারণী আমাদের কিভাবে হেল্প করে, বা আমরা কেন সবকিছু কিভাবে সুন্দর করে সাজায় গুছায় মুখস্থ করতেছি। আসলে দেখো, আমরা এখনো পর্যন্ত তো 118টা মৌল শনাক্ত করা সম্ভব হয়েছে, তাই না? তো এতগুলা মৌল আলাদা 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 ভাবে স্টাডি করা খুব টাফ। তুমি 118টা মৌলের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম সবকিছু কিভাবে মনে রাখবা? মানে এটা অনেক অনেক টাফ, ঠিক আছে? তো এই জন্য কি করা হয়েছে, ওদেরকে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সারিতে সাজানো হয়েছে। সুবিধা কি? দেখো, তুমি যদি খেয়াল করো, হাইড্রোজেন, তারপর হচ্ছে তোমার প্রথম গ্রুপে যারা আছে, সোডিয়াম, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম, এরকম বাকি যারা আছে, ঠিক আছে, ওরা মোটামুটি একই রকমের ধর্ম প্রদর্শন করে। সেটা ভৌত ধর্ম হোক বা রাসায়নিক ধর্ম হোক, ঠিক আছে, কাছাকাছি আর কি। তো তুমি যে কোনো একটা গ্রুপের যদি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো, যে এই গ্রুপের এই এই বৈশিষ্ট্য, এই গ্রুপের আয়নীকরণ বিভব বেশি, আবার আরেকটা গ্রুপের দেখা যাবে যে আয়নীকরণ বিভব অনেক কম। যেমন প্রথম গ্রুপ যেটা, এই গ্রুপে যারা আছে সবারই আয়নীকরণ বিভব খুব কম, কারণ ওদেরকে বের করতে খুব কম শক্তি দিতে হয় ইলেকট্রন গুলাকে বের করতে। আবার শেষের যে গ্রুপগুলো আছে, ওদের আয়নীকরণ বিভব মানে অনেক বেশি আর কি, ঠিক আছে? তো তোমার কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মৌলের জন্য মুখস্থ করা লাগতেছে না। তুমি যখন জানো যে প্রথম যে গ্রুপটা থাকে তাদের আয়নীকরণ বিভব মোটামুটি ভালোই কম, ওখানে আছে সোডিয়াম, পটাশিয়াম, ফ্রান্সিয়াম, এই টাইপের মৌলগুলা, ঠিক আছে, সিজিয়াম। তো তোমার কিন্তু সবার জন্য আলাদা করে আর কিছু মুখস্থ করা লাগতেছে না। একটা গ্রুপের জন্য মুখস্থ করছো, ওইটাই কিন্তু তুমি একদম মনে রাখতে পারতেছো ইজিলি। আবার দেখো, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 17 নম্বর গ্রুপ, ওদের কিন্তু আয়নীকরণ বিভব ভালোই বেশি, ঠিক আছে? তো আবার দেখো, ওদের ভ্যালেন্সি বা যোজ্যতাও কিন্তু এক, মানে এক এক মানে প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে? মাইনাস ওয়ান হচ্ছে অক্সিডেশন নাম্বার, আর যোজ্যতা হচ্ছে ওয়ান। তো এই যে বৈশিষ্ট্যগুলা, ভৌত বলো অথবা হচ্ছে রাসায়নিক বলো, এগুলো তো আমার প্রত্যেকটা মৌলের জন্য আলাদা আলাদা করে পড়া লাগতেছে না, মুখস্থ করা লাগতেছে না। আর এগুলো জানা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যখন ল্যাবরেটরিতে কাজ করবা বা যে কোনো একটা নতুন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবা, এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, এই যে পর্যায় সারণী বা এই পদার্থগুলো, এই মৌলগুলোকে একটা নির্দিষ্ট ক্যারেক্টারের আন্ডারে সাজানো, এটার জন্য অনেক বিজ্ঞানী কাজ করছে, ঠিক আছে? প্রথমে যদি দেখি, বিভিন্ন মৌলকে ধাতু আর অধাতু এই দুই ভাগে ভাগ করছিল কে? ল্যাভোসিয়ার। উনি অক্সিজেন, নাইট্রোজেন এরকম আরো অনেকগুলো মৌল নিছিল। তো ওই মৌলগুলোর মধ্যে উনি সাজাইছিল ধাতু কোনগুলো, অধাতু কোনগুলো, মানে এটা হচ্ছে অনেক আগে, দেখো 1789 সালে, অনেক আগে আগে কিন্তু, ঠিক আছে? এখন দেখো, ত্রয়ী সূত্রের ধারণা। ত্রয়ী সূত্র কি? মিস্টার ডোবেরেনার উনি কি করছে, উনি হচ্ছে অনেকগুলা মৌল নিছে, ঠিক আছে? মৌল নেওয়ার পর পরপর তিনটা তিনটা করে সাজাইছে। কিভাবে সাজাইছে? তাদের ওই পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, ঠিক আছে? যেমন উনি ফ্লোরিন, ফ্লোরিন না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটাকে একসাথে সাজাইছে। এরকম আরো কিছু মৌলকে এরকম একসাথে সাজাইছে, মানে তিনটা 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 করে মৌল নিছে। তিন থেকে আসে ত্রয়ী, বুঝছো? তিন থেকে আসে ত্রয়ী, ত্রয়ী সূত্র, যেহেতু উনি তিনটা 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 করে সাজাইছে, এই জন্য এটাকে ত্রয়ী সূত্র বলে। তো উনি যেটা খেয়াল করছে, এটা মনে রেখো, এটা কিন্তু এখানে লেখা নেই, আমি যেটা বলতেছি। উনি খেয়াল করছে, এই তিনটা মৌল যে সাজাইছে, প্রথমটা আর তৃতীয়টা, এই দুইটার যে পারমাণবিক ভর আছে, তাদের গড় হয় দ্বিতীয়টা, বুঝছো? প্রথমটা আর তৃতীয়টা, প্রথম মৌল আর শেষ মৌল, এই দুই মৌলের পারমাণবিক ভরের গড় হচ্ছে দ্বিতীয় মৌল। মানে এই জিনিসটা কি বুঝাইলাম? অর্থাৎ এক কথায় বলতে গেলে, তাদের যে ভর, মানে ভরগুলো সিরিয়ালি খুব সুন্দর করে একটা পর একটা করে, মানে পার্থক্য, ভরের পার্থক্য সমান। ধরো, আমি কি করলাম, এক এক নিলাম আর সাত নিলাম, বুঝছো? প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা, ওদের গড় কত? 1 + 7 8/2, 4 হচ্ছে ওদের গড়, ঠিক আছে? মাঝখানে 4 দিলাম। তো দেখো, তো আমি বলতে পারি প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা দুইটা সংখ্যার গড় হচ্ছে মাঝখানের সংখ্যাটা। তো ডবেরেনার যেভাবে সাজাইছিল, ডবেরেনারের তোমার এই সাজানো পদ্ধতি এরকম ছিল যে প্রথম যে মৌল আছে তার ভর সংখ্যা, আর শেষের যে মৌল আছে তার ভর সংখ্যা, তাদের এভারেজটা হবে বা গড়টা হবে মাঝখানের সংখ্যা। দেখো, এটা হলে কি হয়, প্রথম আর দ্বিতীয় মৌল আর দ্বিতীয় আর তৃতীয় মৌলের মধ্যে পার্থক্যটা মোটামুটি সেম হয়। এটার সাথে 3 যোগ করলে এটা হবে, এটার সাথে 3 যোগ করলে এটা হবে, খেয়াল করছো? আচ্ছা। তো ওনার ডোবেরেনার যে সাজাইছে ওইটার একটা সিরিয়াল আমরা দেখি। ডোবেরেনারের ত্রয়ী বা হচ্ছে প্রথম যে গ্রুপটা, ঠিক আছে, ওইটা প্রথম গ্রুপটা তোমাদের বই দেওয়া আছে, ক্লোরিন, তারপর হচ্ছে তোমার ব্রোমিন,
আর আয়োডিন, এই তিনটা দিয়ে, ঠিক আছে? মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউর প্রথম যেই তিনটা মৌলকে সাজান সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। আচ্ছা বলতো ক্লোরিনের ভর সংখ্যা কত? 35.5 না? আবার দেখো আয়োডিনের ভর সংখ্যা কত? আয়োডিনের ভর সংখ্যা হচ্ছে 126। দুইটা যোগ করলে কত আসে বলো? 26 আর 35 হচ্ছে 61, 161.5, দুইটার যোগফল, বুঝছো? 161.5। এখন এটা দুইটা যোগফল পাইছি আমি, এখন গড় করার জন্য বা গড় বের করার জন্য কি করতে হয়? 2 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তো 161-র অর্ধেক কত? 160-এর অর্ধেক হচ্ছে তোমার 80, 161-র অর্ধেক হবে তাহলে 80.55, এরকম কিছু একটা হওয়ার কথা, বুঝছো? 80.55 না 80.575, এরকম কিছু। যাই হোক, 80-র একটু কম বা বেশি হবে, বুঝছো? 80-র একটু বেশি হবে, 80-র একটু বেশি হবে। তো এই যে ওনার হিসাব অনুযায়ী মাঝখানেরটার 80-র একটু বেশি হওয়ার কথা। দেখো ব্রোমিনের আসল ভরই হচ্ছে তোমার 80, বুঝছো? ব্রোমিনের আসল, তবে আইসোটোপ বা অনেক সময় দেখা যাবে যে আইসোটোপ বা অন্যান্য কিছু কারণে 81, 79 এরকমও পাওয়া যায়, আমরা 80 ধরি, ঠিক আছে, ব্রোমিনের ভর। তো এই যে ওনার এই ফাইন্ডিংসটা বা উনি যেটা খুঁজে পাইছে, এইটা অনুযায়ী যে উনি সাজাইছে, এটাকে আমরা বলতেছি ত্রয়ী, হ্যাঁ, ত্রয়ী সূত্র। তো এটা মনে রাখবা। ওইটা কে দিছিল? দিছিল হচ্ছে তোমার ডোবেরিনার 1829 সালে, সালগুলো মনে রাখবা। এখন দেখো হচ্ছে অষ্টক সূত্র। অষ্টক সূত্র কি তোমরা খেয়াল করবা যে পারমাণবিক যে আছে, তোমরা পরমাণুর স্ট্রাকচার নিয়ে পড়ো, ঠিক আছে? মানে পরমাণু কিভাবে সাজাতে হয়, কিভাবে আঁকতে হয়। তো ওখানে দেখবা যে প্রথম পরমাণুর না, এটা মানে সাজানোর পদ্ধতি না, কি বলে এটাকে, ওই ইনার্ট গ্যাস, আদর্শ গ্যাস যেগুলা, ঠিক আছে, আদর্শ গ্যাসগুলাকে যদি তুমি একটু লক্ষ্য করো, মানে আদর্শ যে মৌলগুলো আছে, আদর্শ মৌল, হিলিয়াম, নিয়ন, হিলিয়াম বাদ, হিলিয়ামের তো অষ্টক পূর্ণ হয় না, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে তোমার ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলার দেখবা সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন। দেখো নিয়নে কি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন। তারপর দেখো আর্গনে কি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে আবার 8টা ইলেকট্রন। কয়টা হলো? 18টা। বাট হচ্ছে শেষ শক্তি স্তর যেটা, এখানে 8টা আছে। তারপর তুমি ইয়াতে দেখো ওইটাকে কি বলে, ক্রিপ্টন। ক্রিপ্টনে কি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে তোমার 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে আছে 18টা ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে আবার 8টা ইলেকট্রন। বুঝতে পারছো? তো এই যে চতুর্থ শক্তি স্তর বা তৃতীয় বলো, চতুর্থ বলো, পঞ্চম বলো, তো জেননের এরকম পঞ্চম শক্তি স্তরে থাকে 8টা ইলেকট্রন, রেডনের থাকবে হচ্ছে তোমার ষষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন, এরকম ভাবে আগাইতে থাকে, ঠিক আছে? তো এইভাবে যে আগাইতেছে, সর্বশেষ শক্তি স্তরে দেখতেছে 8টা ইলেকট্রন। অন্যান্য মৌল চায়, এটা তো পড়ছো হয়তো বা, যে সব মৌল চায় হচ্ছে তোমার এই নিষ্ক্রিয় গ্যাসগুলা বা আদর্শ মৌলগুলা যারা, তাদের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য, তাই না? ইলেকট্রন বিন্যাস তাদের মতো হোক, এটা সবারই হচ্ছে চাওয়া আর কি। তো ওই অনুযায়ী তারা হয়তোবা ডোনেট করে, দান করে, বা হচ্ছে নিজে গ্রহণ করে, অথবা হচ্ছে তারা ইলেকট্রন শেয়ার করে। মেইন উদ্দেশ্য কি? ওই যে ইনার্ট গ্যাস বা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো হওয়া। তো নিষ্ক্রিয় গ্যাসগুলো বা নিষ্ক্রিয় মৌলগুলো তুমি খেয়াল করছো যে সর্বশেষ শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন থাকে, এই যে সবাই তার মানে বাকিরাও চায় যে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকুক। এটাকে আমরা বলতেছি অষ্টক সূত্র, বুঝছো? অষ্টক আসছে হচ্ছে আর্টস থেকে। আচ্ছা, এবার আসো পর্যায় সূত্র প্রদান করেন ও 63টি মৌলের পর্যায় সারণী প্রস্তুত করেন। এটা কে করছিল? মেন্ডেলিফ। মেন্ডেলিফ লিখছে না, অ্যাকচুয়াল হচ্ছে মেন্ডেলিভ, তোমাদের বাংলায় মেন্ডেলিফ লিখছে মনে হয়, অ্যাকচুয়াল হচ্ছে মেন্ডেলিভ, বুঝছো? আচ্ছা দেখো, এখন এই মেন্ডেলিফ কি করছিল, এই যে আমরা যেরকম পর্যায় সারণী পড়ি না, সাজানো একদম, আমাদের এখানে কয়টা আছে তোমার এইভাবে, সারি কয়টা আছে আর কলাম কয়টা আছে? কলামগুলোকে আমরা গ্রুপ বলি। গ্রুপ আছে কয়টা? 18টা। আর সারি আছে 7টা মনে হয় না? 7টাই তো। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এবার দেখো তোমার ইয়া মেন্ডেলিভ যেটা করছিল, উনি যখন এটা পর্যায় সারণীটা বানাইছে তখন সব মৌল তো আবিষ্কার করা হয় নাই। উনি তখন 63টা মৌলকে এইভাবে শ্রেণী বিভাগ করছিল, সারিবদ্ধ করছিল, সারিতে সাজাইছিল, বুঝছো? 63টা মৌলকে। তো 63টা মৌলকে যদি উনি সাজায়, এটার জন্য তো বেশি সারি আর কলামের প্রয়োজন হয় না, কিন্তু উনি কি করছিল, উনি ওনার ওই সাজাইছে যে, উনি ওনার মৌলগুলোকে 8টা গ্রুপ আর হচ্ছে তোমার 12টা, কি বলে, 12টা হচ্ছে পর্যায়, এভাবে ভাগ করছিল। কিরকম? 8টা গ্রুপ মানে 1
2 দেখো 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে 8টা দিছিল গ্রুপ। এগুলোকে উপর থেকে নিচে আমরা কি বলি? গ্রুপ বলি। এটা আমরা আবার একটু পরে ডিটেইলস ডিসকাশন করতেছি, ঠিক আছে? এই যে এরকম হচ্ছে 8টা গ্রুপ, আর এখানে হচ্ছে 12টা সারি। 1 2 3 4 5 6 7 8, আর এইভাবে ধর আরো 4টা এখানে আঁকা যাবে, ঠিক আছে? তো এইভাবে উনি কয়টা তো করছিল? 12টা সারি আর 8টা গ্রুপ, ঠিক আছে? এরকম। তো ওনার ওখানে উনি 63টা মৌল সাজাইছে। 8টা হচ্ছে তোমার গ্রুপ, 12টা হচ্ছে সারি। তো এখানে কয়টা মৌল জায়গা হয় চিন্তা করো তো? 96টা। 8 12 96টা, এখানে 96টা মৌল রাখতে পারবা। কিন্তু উনি রাখছে কয়টা? 63টা। তার মানে অনেকগুলা এরকম স্পেস ফাঁকা ছিল। ফাঁকা ছিল না, দেখো তুমি 96টা রাখতে পারতেছো, রাখছো হচ্ছে 8টা, 63টা। তার মানে অনেকগুলা এখানে ঘরগুলা ফাঁকা থাকবে না। তো উনি এইটা ধরে নিছিল, বা ওনার এই সারণী থেকে আমরা এটা বুঝতে পারি যে উনি জানতো যে মৌল এখনো সব আবিষ্কার করা হয়নি, আরো সামনে অনেক আবিষ্কার করা হবে, ঠিক আছে? ওগুলোকে যাতে সাজানো যায়, এইভাবে উনি পিরিয়ডিক টেবিলটা তৈরি করছিল। তো এটা ওনার একটা সঠিক ধারণা যে মৌল তখনো সব আবিষ্কার হয়নি, বা সামনে আরো আবিষ্কার হবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের একটু যদি আলোচনা বলি বা ইতিহাস বলি, পটভূমি বলি, সেটা। এবার আসে হচ্ছে একদম আধুনিক পর্যায় সারণী। একটা জিনিস মনে রেখো, মেন্ডেলিভ তার পর্যায় সারণীকে সাজিয়েছিল কিসের উপর ভিত্তি করে জানো? পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। পারমাণবিক ভরের বৃদ্ধিক্রম অনুযায়ী, ঠিক আছে? ওই হিসাবে চিন্তা করো তো, আহ পটাশিয়ামের ভর কত? 39। পটাশিয়াম 19 নম্বর মৌল, ভর হচ্ছে 39। আর এর আগে টার্গন, ওর ভর কত? 40। 18 নম্বর মৌল, 40 হচ্ছে ভর। তো দেখো ভর অনুযায়ী সাজালে 39 এর পরে 40 আসবে। পটাশিয়ামের পরে আসবে হচ্ছে তাহলে আর্গন, কারণ পটাশিয়ামের 39, আর্গনের 40। আর দেখো আমরা যখন তোমার এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাবো, তখন 19 এর পর দেখো কি বলে, আর্গনে তোমার প্রোটন আছে কয়টা? 18টা। আবার দেখো পটাশিয়ামে প্রোটন আছে কয়টা? 19টা। 18 পর 19 আসবে। তার মানে হচ্ছে আগে আসবে আর্গন, পরে আসবে পটাশিয়াম। তো এই জিনিসটা হচ্ছে দেখা যায়, এরকম কিছু মৌলের মধ্যে পার্থক্য দেখা যায়, বুঝছো? পারমাণবিক ভর অনুযায়ী সাজালে আর পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে। এটা মনে রাখবা, মেন্ডেলিভ তার পিরিয়ডিক টেবিল সাজাইছিল হচ্ছে, বা পর্যায় সারণী সাজাইছিল হচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী। আর আমরা যে আধুনিক পর্যায় সারণীটা এখন স্টাডি করি, পড়ি বা মুখস্থ করতেছি, দেখতেছি যে বইয়ে, ওটা কি আধুনিক পর্যায় সারণী। ওখানে তোমার বেসিসটা কি সাজানোর? ওখানে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো হয়েছে, ঠিক আছে? এটা মনে রাখবা। এখন আসা হচ্ছে আমরা পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করি। কিটুনি বাইরে যাবা? যাও যাও যাও, চাট উঠবো মানে, আসো আসো আসো, যাও বসো। পানি কেটে যেতে হয়তো। স্কেল লাগতো। কি? দাঁড়াও, আসতেছি। কি? হুম? ঠান্ডা পানি? ঠান্ডা লাগবে না এই ঠান্ডা পানি খেলে? নাও। এই জায়গায় পানি সব দিয়ে পরে আমার ডিস্টার্ব হবে। আসো 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 আসো। না না, মাঝখান দিয়ে কাটা যায়। না না, কাটা সমস্যা না। অফ করলে সাজানোর এই সমস্যা। আসো তাড়াতাড়ি আসো টুনি, আসো আসো এখানে আসো। ভিডিও আমার 1% বই আর হয়েছে, মেজাজটা গরম হয় না? না একটু দেওয়া না, দেওয়া ওকে। ওর মধ্যে পানি দিয়ে এখান থেকে 4টে 4টে পানি দাও, ঠিক আছে?
No, no, no. ওটা 1% আছে, ক্যান্সেল করে আবার দিব। 1% কেমন লাগে? আসসালামু আলাইকুম, তোমাদের আজকে তোমাদের মেজাজ গরম মনে কর। হাত মার্কেটে কই এখন মানে আসছি। একটা স্কিল বা থাকলে ভালোই তো। টাকা কি করা লাগবো? না পজ করে রাখবো, মানে এটা চাপ দিলে না, এটা লেকচার হইব 2-3টা, পরে লেকচার শেষ করে দিলে বন্ধ করে দিলে